এসপি অফিস ঘেরাও, মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ঘেরাও করা হবে। এসপি অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এসপি এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ ছাড়বো না। এইমাত্র আমি বহরমপুরে রয়েছি, আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু প্রেস বাইট দিয়েছিলাম। এখনই খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখে দেবে। কি কারণে গিয়েছে মনে করছেন? কি কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে। কে সানিরাজকে যে প্রশ্ন করুন যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন, আমার সঙ্গে আমার ধৈর্য চ্যুতি যাতে না ঘটান। যদি আমার বাড়িতে কোনো অশালীন আচরণ পুলিশ করে তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে, কালকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে। বাড়ির সঙ্গে কোনো রকম আমার ছেলে, আমার মিসেস, আমার বৌমা, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করা হয় তাহলে আপনি তৈরি থাকবেন কে সানিরাজ। আপনার সঙ্গে আমি বৃহস্পতিবারে বেলা 12টায় দেখা হবে বহরমপুর শহরে। আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনতা আছে, সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনাসামনি। এসপি অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এসপি কোনো এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ ছাড়ব না। এখনই ঘোষণা করে দিলাম যে বৃহস্পতিবার বেলা 12টা এসপি অফিস ঘেরাও, মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ঘেরাও করা হবে। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলবো বা বিশেষ করে রাজ্য পুলিশ প্রশাসনকে বলবো, এইভাবে উড়িষ্যা বা অন্য রাজ্য যেটা ইউপি, এর আগে দিল্লি, বিভিন্ন জায়গায় রাজ্য থেকে যে মুর্শিদাবাদ সহ প্রায় কাগজে কলমে 30 লাখের কথা আমাদের রাজ্যের যিনি পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব আছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তিনার তথ্য নিয়েই আমি বলছি যে রাজ্যের 30 লাখ মানুষ তাদের বাড়ির লোকদের ঠিকঠাক করে অর্থনৈতিক ঠিক রাখার জন্য বা রুটি রোজগারের জন্য তারা কাজ করতে যাচ্ছে। আপনারা অপর দিকে লক্ষ্য করুন যে পশ্চিমবাংলা থেকে 11 কোটি মানুষের মধ্যে 30 লাখ মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে। এমন কিছু অস্বাভাবিক না, স্বাভাবিক। আপনি অপর দিকে বাংলায় ওই উড়িষ্যা সহ অন্য রাজ্য থেকে আমার কাছে তথ্য আছে 70 লাখ 72 লাখ মানুষ কিন্তু বাংলায় বিভিন্ন কাজে যুক্ত আছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আবেদন করব যে আপনি একটা গুরুত্ব সহকারে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলুন, পার্শ্ববর্তী রাজ্যগুলো যেখানে মুখ্যমন্ত্রী সহ তাদের প্রশাসনের সঙ্গে কথা বলুন। এসব কিন্তু বন্ধ করতে হবে। আর এইসব যদি চলতে থাকে, আমি গতকালও বেলডাঙ্গা 5 জন রাজমিস্ত্রি তাদেরকে উড়িষ্যাতে
ওই বাংলাদেশের একটা খুন হয়েছে, সেটাকে কারণ দেখিয়ে তাদেরকে তাই মারধর, নির্যাতন, জয় শ্রীরাম বলানো, তাদের বহু রকম টর্চারিং করেছে। এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমরা আগামী দিন বাঙালিদেরকে নিয়ে, সমস্ত হিন্দু মুসলমান সমস্ত বাঙালিদের নিয়ে কিন্তু আমরা যেসব রাজ্যে আমাদের বাঙালিরা আক্রান্ত হবে সেই সব রাজ্যের বিরুদ্ধে আমরা কিন্তু গোটা রাজ্যব্যাপী আন্দোলন করব, কলকাতাকে স্তব্ধ করে দেব। কারণ এইভাবে বাংলার মানুষ ভারতবর্ষের অন্য রাজ্যকে আক্রান্ত হবে, আর বাংলাতে তাদের অবারিত দ্বার থাকবে, তারা এখানে সবকিছুতে একদম নিরাপদে কাজ করবে, এটা হতে পারে না। বাঙালিরা আক্রান্ত হলে তার প্রতিদানে কিন্তু আমরা বাঙালিদের তরফ থেকে, পশ্চিম বাংলার মানুষের তরফ থেকে অন্য রাজ্যের বাসিন্দাদেরকে এখান থেকে স্বেচ্ছায় সরে যেতে বলবো। কারণ বাংলার মানুষ যদি অন্য রাজ্য গিয়ে না কাজ পায়, না কাজ করতে পারে, এটা যদি তাদের আক্রান্ত হতে হয়, তাহলে কেন বাংলায় এসে তারাই বা নিশ্চিন্তে করে কমবে খাবে? তারা যে নিজের নিজের রাজ্যে চলে যাক। আমরাও 30 লাখ লোককে আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা যেভাবে হোক করব, তাদের যে রোজগারের দরকার সেটা যেভাবে হোক বাংলার মানুষ আমরা সেটা করব। এইভাবে চলতে পারে না প্রতিনিয়ত প্রতিদিন। আর বাংলাদেশে যে রবীন্দ্র দাস খুন হয়েছে, সেখানকার প্রশাসক যারা আছে, ইউনুস সহ তাদের প্রশাসক, তারা এমনিতেই আগাছোলাভাবে তারা দেশ চালাচ্ছে। তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা বলতে চাই না, কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সেখানে যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচিত সরকার আসলে নিশ্চয়ই এ ধরনের ঘটনা ঘটবে না, এটা আশা করি। কারণ আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেমন নাক গলাতে পারি না, সেরকম বাংলাদেশের একজন খুন হয়েছে তার জন্য এখানে বাঙালিরা, বাঙালি মুসলিমরা আক্রান্ত হবে উড়িষ্যায় বা অন্যান্য রাজ্যে, এই জিনিস কোনো মতেই মানা যাবে না। আমরা যেমন সেই খুনের যারা দায়ী বা যারা আসামি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক বাংলাদেশ সরকার, এটাই বলবো। পাশাপাশি তার বিনিময়ে বাঙালি এই মুর্শিদাবাদ সহ বাংলার মুসলিমদেরকে গুজরাটে গিয়ে আক্রান্ত হতে হবে, দিল্লিতে গিয়ে আক্রান্ত হতে হবে, ইউপিতে গিয়ে আক্রান্ত হতে হবে, এটা চলবে না। এটা কেন্দ্র সরকারকেও ব্যবস্থা নিতে হবে, রাজ্য সরকারকেও মানুষের নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। একতরফা এই ধরনের চলতে আমরা দেব না, আমরা আন্দোলন করব। ওল্ড মালদার একটা ফুটবল মাঠে আগামী 15 তারিখে আমি লক্ষাধিক মানুষের জনসভা করব। 15 জানুয়ারি বেলা 2টার সময় শনিবার লক্ষাধিক মানুষের জনসভা করব মালদা দখল করার উদ্দেশ্যে। মালদা জেলার সভাপতি এবং সহসভাপতি ডিক্লেয়ার করেছি গতকালই। আজকে আমার ফেসবুক আইডি থেকে রয়েল ইসলাম এবং আবু মিন্নাত, রয়েল ইসলাম মালদা জেলার সভাপতি আর সহসভাপতি আবু মিন্নাত শেখ, এই দুজনকে নিয়োগ করেছি। আগামী দিনে আরো বহু মানুষ আসতে চাইছে। এই শাসক দলের 2-4 জন এমএলএও আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি তাদের করজোড়ে বলেছি যে আপনারা আমার দিকে এসেন না, আপনারা যেখানে আছেন সেখানেই লড়াই করুন। আমার নতুন ফেস আমি নতুন করে নতুন উদ্যমে কিছু মানুষকে শিক্ষিত, ভদ্র, মার্জিত সমাজে যাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে তাদেরকে আমরা আগামী দিনে প্রার্থী করব, এটাই বলেছি। কোন দল হচ্ছে এটা নিয়ে কি বলবো? কোন দল তো সারা রাজ্যে আছে, কোন দল তো রাজ্য থেকে লাগিয়ে রাখা হয়। এই মুর্শিদাবাদের কোন ব্লকে নেই, কোন অঞ্চলে নেই, কোন ব্লকে নেই, তো সে কোন দল তো যত হবে তত তো আমরা সুবিধা পাবো। আমরা এই কোন দলের সুবিধাটা আমরা আগামী দিনে মানুষের একটা পার্টির সঙ্গে গণ্ডগোলে সিপিএম পরাজয় হয়েছে কি করে, এইসব করেই তো পরাজয় হয়েছে 34 বছরের সিপিএম। কিন্তু 26-এ পরাজয় হবে নিশ্চিত, নিশ্চিত ধরে নিন পরাজিত হচ্ছে।
তো ওনার পিসিকে আগে মন্দির করা থেকে বিরত থাকতে বলুন, আর যে মন্দির করেছে সেই মন্দিরে গিয়ে আগামী দিনে ভবানীপুরে কন্টেস্ট না করিয়ে উনি কন্টেস্ট করুন, ভবানীপুরে করবেন না নন্দীগ্রামে করবেন। আর পিসিকে অবসর নিতে বলুন, আমি আগামী বিধানসভায় দুটো সিটে লড়বো বলছিলাম। উনি যদি ওনার পিসিকে ওই কি মন্দির করেছে জগন্নাথ ধাম নাকি, ওই ধামে গিয়ে বসিয়ে যেতে বলুন, আমিও তাহলে কন্টেস্ট করবো না, আমি চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে দেবো, দিয়ে তৃণমূলের সঙ্গে কন্টেস্ট হবে। আগে পিসি মন্দির কথা শিখিয়েছে, ওই দুর্গাপুজোর অনুদান দেওয়া দেখেছি, শিখেছি পিসির সঙ্গে, ওই জন্য তো টক্কর দেওয়ার জন্য মসজিদ করছি। তা মসজিদ করলে যদি অবসর নিতে হয়, রাজনীতি ছাড়তে হয়, তাহলে ওনার পিসিকে আগে ছাড়িয়ে দেন, যে উনি আগামী দিনে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট ক্যান্ডিডেট হোক, তাহলে বোঝা যাবে উনি কত বড় ট্যালেন্ট নেতা আর কত ওনার জনসংযোগ আছে। শুধু কিছু চামচাদের পুষে রেখে তাদের মাধ্যমে টাকা কালেকশন করে ওনার যে ফতুয়া, ও ফতুয়া হুমায়ুন কবির কোনোদিন মানবেও না। আগে পিসিকে অবসর নিতে বলুন, পিসিকে আগামী দিনে বিধানসভায় কন্টেস্ট করা থেকে আগে কেউ ঘোষণা করে দিতে বলুন, যেদিন ঘোষণা করবে 24 ঘন্টার মধ্যে হুমায়ুন কবির চেয়ারম্যান থেকে অন্য কাউকে চেয়ারম্যান করে দেবে, আর আগামী বিধানসভায় ভোটে লড়া থেকে বিরত থাকবে। এবং আমি 2026-এই চলে যাব ওই মক্কা হজ করতে। উনিকে আগে ওই ধামে যেতে বলুন, ওই যে কি ধাম করেছে জগন্নাথ ধাম, ওখানে গিয়ে পদ্মার হাওয়া খেতে বলুন, জলের ভালো হাওয়া পাওয়া যাবে ওইখানে। অবসর ওনার পিসির ক্ষেত্রে আগে বলুন রাজি করান, তাহলে তো আমি রাজি হয়ে যাবো, সঙ্গে সঙ্গে রাজি। সেটা তো আমার ডিউটি না। আমি যেমন এক পা গেলে আরো একজনকে এক পা গিয়ে আনতে হবে। আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধীও না। আমি বারবার বলেছি, দল ওপেনিং করার আগে থেকে বলেছি, দল যদি ওপেন করেছি সেদিনও বলেছি আপনাদের মাধ্যমে, এবং লক্ষাধিকের বেশি মানুষকে সামনে রেখে আমি বলেছি। তো ওপেন বলে যাচ্ছি যে যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা বিজেপিকে এই বাংলা দখলের থেকে দূরে রাখতে চায়, তারা আমার সঙ্গে আমাকে ডাকতে পারে, আমি যাব। আমি ডাকলে তিনারা যদি আসেন, তাহলে নিশ্চয়ই একটা গঠনমূলক আলোচনা হবে। আর যদি কেউ না হয়, কেউ যদি ভেবে থাকে যে তাদের বাড়িতে আমি কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে যাব, সেটা যাব না। আমি একাই প্রথমে বলেছিলাম 135, আজকের দিনে 182টা আসলে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি নওশাদ আসে ওয়েলকাম, মিম আসে ওয়েলকাম, সিপিএম আসে ওয়েলকাম। আমি কাউকে অচ্ছুত মনে করছি না, কিন্তু কেউ যদি ভেবে থাকে আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমি তাদেরকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবো, আমার মতো আমি রাজনীতি দল খুলেছি, সেই রাজনীতিতে আমার পাশে কে থাকবে, গোটা বাংলার মানুষকে আহ্বান করেছি। সেখানে প্রতিনিয়তই সিট সংখ্যা কন্টেস্টের জন্য বাড়তে চলেছে। শুধু মানুষের একটাই আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সঙ্গে আমরা যাব। কেউ বলছে আমি বিজেপি ছিলাম, আপনার সঙ্গে যাব। কেউ বলছে টিএমসি ছিলাম, এই পদে ছিলাম, আপনার সঙ্গে যাব। এই তো লেগেই আছে। আর কংগ্রেসের যারা সাধারণ মানুষ, তারা তো বলছে যে মুর্শিদাবাদের কংগ্রেসের নেতা হচ্ছে অধীরবাবু, সেই অধীরবাবু যদি আপনার সঙ্গে জোট না করে, তাহলে আমরা ভোটাররা আপনার পক্ষে ভোট দেব। সবাই কথা বলবে, কে ঠিক বলছে না কে ঠিক বলছে। আমি মঞ্চে যাব না। আমি তৃণমূলের মতো এত শাসক দলের নেতা তো নই। তারা এখন বিশ্ব ইজতেমাকে পরখ করেছে, যে সেখানে গিয়ে তাদের ভোটের ফয়সালাটার চেষ্টা করছে। ওটা ভোটের রাজনীতি করার জায়গা না। আমি একজন মুসলমান হিসাবে আমি বিশ্ব ইজতেমায় 31শে ডিসেম্বর, কারণ 31 তারিখের পর 2 তারিখ থেকে 5 তারিখ যে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে, সেখানে কোনো ভিকের দোকান নো এন্ট্রি করে দেওয়া হয়েছে চারিদিক থেকে 10 কিলোমিটার। তাহলে আমার মতো লোক 10 কিলোমিটার হেঁটে সেখানে যেতে পারবো না। তাই 2 তারিখ থেকে 5 তারিখ যাওয়ার কোনো প্রশ্নই নাই। আর ওখানে শাসক দলের মন্ত্রী, প্রশাসনের পুলিশ আধিকারিকরা, সিভিল আধিকারিকরা সবাই যাচ্ছে।
যাওয়ার অধিকার আছে, যাচ্ছে, কোনো নিয়ে আমার মন্তব্য নাই। তবে আমি 31 তারিখে 30টা গাড়ির কনভয় নিয়ে বেলডাঙ্গা থেকে ছাড়বো। আমি দুর্গাপুর এক্সপ্রেস রোড হয়ে সেখানে যে বেতার মোড়, যে দাঁতপুর থানার মোড় আছে, সেখানে আমার জানা আছে, আমার শালির বাড়িও আছে ওখানে, ভাইরা ভাই বাড়ি আছে। ঠিক যেখানে হচ্ছে তার 1.5 কিলোমিটারের মাথায় আমার ভাইরা ভাই বাড়ি আছে। আমি তাদের সাথে কথা বলেছি, ওখানকার যারা সাংবাদিক আছে সাংবাদিকদের সাথে কালকেও আমার কথা হয়েছে, হাইকোর্টের কিছু লয়ারের সাথে আমার কথা হয়েছে, তারাও আসবে, আমরা এখান থেকে যাব। আমি 30টা গাড়ির কনভয় নিয়ে বুধবার সকাল 6টায় বেলডাঙ্গা থেকে রওনা দেব। আশা করছি 10টার আগে পৌঁছাবো এবং দুপুরবেলায় জোহরের নামাজ পড়ে আবার আমরা নিজের জায়গায় ফেরত আসবো। আমি ডায়াসে যাব না, মঞ্চে যাব না। যারা তৃণমূলের শাসক দলে আছে তারা ততক্ষণ করে নেয়। 26-এ এর জবাব বাংলার মুসলমানরাও দিবে, বাঙালি হিন্দুরাও দিবে। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় আছে, তাদের সংবিধান অনুযায়ী চলতে হবে। ইলেকশন কমিশন এসআইআর করছে, যদি কারো ডকুমেন্টস না থাকে, হিয়ারিং এ যদি সে ডকুমেন্ট সাবমিট না করতে পারে, তাহলে নিশ্চয়ই তার নাম বাদ যাবে। এ নিয়ে আমার বলার কিছু থাকতে পারে না। আমরা এটুকু বলতে পারি, আমরা স্থায়ী রাষ্ট্রবাদী মুসলিম। আমরা এই মুর্শিদাবাদে 99%, তারপরেও যদি থাকে পার্সেন্ট, সেই পার্সেন্ট ভারতবাসী। এখানে বেআইনি অনুপ্রবেশকারী নেই বললেই চলে। বিক্ষিপ্তভাবে আমি আগেও বলেছি যে দু চারটে ওপার থেকে মুসলিম লোক এপারে এসে কোনো মুসলিমের গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছে, এখানে কোনো কারণে থেকে গিয়েছে, তাদেরকে যদি আবার এখান থেকে তাড়িয়ে দেয়, আমাদের কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। কেউ যদি অবৈধ কাজ করে, কেউ যদি অবাঞ্ছিতভাবে একটা দেশ থেকে সেই দেশের নাগরিক সাজতে চায়, তাকে তো দেশ থেকে বিতাড়িত হবে। এ নিয়ে আমাদের কোনো তো বলার কিছু নেই। আমি কোনো অন্যায় করি না, কোনো অন্যায়কে সমর্থন করি না। শুরু করেছি, মালদা জেলার সভাপতি ডিক্লেয়ার করেছি কালকে। আমার ফেসবুক আইডি থেকে আজকেই দিয়ে দেবো সেটা। মালদা জেলার একজন সভাপতি, একজন সহসভাপতি নিয়োগ করা হয়েছে। পর্যায়ক্রমে গোটা 31শে জানুয়ারির মধ্যে সমস্ত রাজ্যের কমিটি, আপনারা আগেই জানেন 22 তারিখে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি এবং খড়গপুর গ্রামীণের কন্টেস্টিং ক্যান্ডিডেটের নামও ঘোষণা করেছি, হাজি ইব্রাহিম হাজি। এছাড়াও কিছু ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা আছে। আমি তো রেজিনগর এবং 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গায় কন্টেস্ট করব। এছাড়াও রানীনগর, ভগবানগোলা, মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী করা আছে। ওদিকে মালদাতে একটা 54 নম্বর আসনে প্রার্থী করা হয়েছে, মুস্কারা বিবি। সে সিভিক ভলেন্টিয়ার ছিল, তার বাড়ির অবস্থা ভালো, কিন্তু সিভিক ভলেন্টিয়ার ছিল। যেদিন প্রার্থী হয়েছে রাজ্য সরকার তাকে বসিয়ে দিয়েছে, কোনো যায় আসে না। তারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, ছিল। আগামী দিনে আমাদের রাজনীতিতে মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা পায়, সময় কথা বলবো। আমি এই ব্যাপারে কিছু বলবো না, তবে আমি এইটুকু বারবার বলেছি, আবার আপনাকে রিপিট করছি, ওয়াইসি সাহেবের সঙ্গে আমার কোনো বসার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। ওয়াইসির ঘনিষ্ঠ মহল থেকে আমাকে বারবার বলা হয়েছে, আমার সময় বের করতে পারলে আমি নিশ্চয়ই হায়দ্রাবাদে যাব বা তিনি আমার সঙ্গে বসবেন। এ নিয়ে কোনো সংশয় নয়। আপনাদেরকে এত অ্যাডভান্স আমি কোনো তথ্য দেব না। আমি নওশাদ বা নওশাদের পার্টির পদাধিকারী কোথায় বসবো, কি করব, আমি একটু বলছি, তারা যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, অবশ্যই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মেলানো দরকার। তা নাহলে পাবলিক এইসব নেতাদেরকে রিজেক্ট করবে আগামী ভোটে। তৃণমূল কাদেরকে দিয়ে লড়ে? এই মুসলমান সম্প্রদায়ের লোককে দিয়েই তো ভোটটা করে। তো সেই মুসলমান সম্প্রদায়ের আপনারা কোনো সমীক্ষা করুন, সার্ভে করুন। সার্ভে রিপোর্ট আমার করা আছে, আমি আরেকবার করতে দিচ্ছি। ইলেকশন ডিক্লেয়ার করার আগেই আমার কাছে পাকাপাকি সার্ভে রিপোর্ট চলে আসবে। আমি বলছি তো, বাংলায় 2,82,00,000 মুসলিম ভোট ছিল,
58 লক্ষ কত মাইনাস হয়েছে, তার মধ্যে কত মুসলিম মাইনাস হয়েছে, কত হিন্দু হয়েছে, সমস্ত তথ্য রেডি আছে। এবং বাংলার মুসলমানদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি যে ডাক দিয়েছি, আমার বিশ্বাস যারা সাচ্চা মুসলমান, যারা ইমানদার মুসলমান, তারা হুমায়ুন কবিরের ডাকে সাড়া না দিয়ে পারবে না। আর যারা পাতাখোর, যারা পা চেটে বেড়ায়, তাদের কথা ছেড়ে দেন। আমি শতকরা 20%কে ছেড়েই রেখেছি। তাদের বোধগম্য যেদিন হবে, তারা ঠিক সময়ে আবার এই হুমায়ুন কবিরের দলে সবার আগে লাইন দিবে।